প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে থাকছে পঞ্চম শ্রেণীর অধ্যায় 6-এর ভগ্নাংশ। এই ভগ্নাংশের যত কথা আজকে আমরা এই পর্বে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করব ভগ্নাংশ কি, অর্থাৎ ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ হচ্ছে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। আবার বলছি যে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ অর্থ হচ্ছে ভগ্ন অংশ, অর্থাৎ ভাগ করার মাধ্যমে যে অংশ প্রকাশ পায় তাকে ভগ্নাংশ বলে। তো আমরা উদাহরণস্বরূপ যদি একটি চিত্রের মাধ্যমে দেখি যে এটি একটি বস্তু, এই বস্তুটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমি 3 ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি, 5 ভাগে ভাগ করতে পারি। তো যদি আমি 3 ভাগে ভাগ করি তাহলে জিনিসটা কীরকম হয় একটু দেখো। আমি এটাকে 3 ভাগে ভাগ করলাম। 3 ভাগে ভাগ করার 3টি রঙে আমি চিহ্নিত করলাম। তো এখন এই যে 3টা ভাগ, যেহেতু 3টিতে ভাগ করেছি তাই নিচে আমরা 3 লিখলাম। আর এই যে প্রত্যেকটা ভাগ হচ্ছে এক একটা অংশ, এই এক একটা অংশ 3 ভাগের 1 অংশ আমরা লিখতে পারি। এক একটা ভাগকে 3 ভাগের 1 অংশ। যদি আমি এই বৃত্তটাকে বা এই বস্তুটাকে আমি 4 ভাগে ভাগ করতাম তাহলে প্রত্যেকটা অংশকে 4-এর 1 আমরা লিখতে পারতাম। যেহেতু 3 ভাগে ভাগ করেছি তাই এটাকে 3-এর 1 আমরা লিখলাম। এভাবে আমি আরও কিছু উদাহরণ দেই যে ভগ্নাংশ আরও কীভাবে লেখা যায়। যে আমি আরও কয়েকটা ভগ্নাংশ লিখলাম। এখানে 4-এর 1 একটা ভগ্নাংশ। যদি আমি এটাকে 4 ভাগে ভাগ করতাম তাহলে একটা ভাগকে বলতে পারতাম 4-এর 1। আবার যদি আমি আরেকটা ভগ্নাংশ লিখি যে এটা এক ধরনের ভগ্নাংশ, এটা হচ্ছে 2-এর 6। আচ্ছা, এটি এখন এই যে ভগ্নাংশের যে উপরের যে রাশিটা আছে এটাকে কি বলে এবং নিচের যে রাশিটা আছে এটাকে কি বলে। উপরের রাশিটাকে বলা হয় কি এবং নিচের রাশিটাকে কি বলা হয় আমরা একটু দেখি। উপরের রাশিটাকে বলা হয় লব এবং নিচের রাশিটাকে বলা হয় হর। লব এবং হর। আমি আবারও বলছি, উপরের রাশিটাকে বলা হয় লব আর নিচের রাশিটাকে বলা হয় হর। এরপরে আমরা চলে যাব যে ভগ্নাংশের প্রকারভেদ, অর্থাৎ ভগ্নাংশ কয় ধরনের বা ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার, যথা কি কি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তারপর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং এরপরেরটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে আমরা তা নিয়ে আলোচনা করব। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অর্থাৎ আমরা এই যে এখানে 2টি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এখানে হর বড় হচ্ছে 4 এবং লব ছোট হচ্ছে 1, তার মানে এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা সংজ্ঞাটা যদি একটু দেখি তাহলে কি, যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। উদাহরণস্বরূপ আমরা যদি কয়েকটা ভগ্নাংশ লিখি, যেমন প্রথম ভগ্নাংশটা হচ্ছে 4-এর 1, এটি একটি প্রকৃত ভগ্নাংশ, হর হচ্ছে বড় এবং লব হচ্ছে ছোট। আরেকটি ভগ্নাংশ আমরা দেখি যে এটাও যে 6-এর 5, অর্থাৎ হরটি বড় এবং লব ছোট। আরেকটি ভগ্নাংশ যদি দেখি আমরা তাহলে হর 5 লব 3, অর্থাৎ এখানে হরটা বড় এবং লবটা ছোট। এরপরে আসি আমরা অপ্রকৃত ভগ্নাংশে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আবার বলছি, যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আমরা আগেরটা কি দেখেছি? প্রকৃত ভগ্নাংশের বেলায় দেখেছিলাম যে ভগ্নাংশের হর বড় লব ছোট, কিন্তু অপ্রকৃতের বেলা হচ্ছে হর ছোট লব বড়, অর্থাৎ বিপরীত হয়ে গেছে। তাহলে আমরা এখানে যদি দেখি যে এই দুইটার মধ্যে এই যে দুইটা ভগ্নাংশ, এই দুইটার মধ্যে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি। এখানে এই যে 2-এর 5, অর্থাৎ এখানে লবটা হচ্ছে 5, হরটা হচ্ছে 2, তার মানে লব বড় হর ছোট, তাইলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। যদি আমরা আরেকটি উদাহরণ দেখি তাহলে এখানে কত আছে, যে এখানে আছে লব হচ্ছে 7 আবার হর হচ্ছে 3, তাহলে হর ছোট লব বড়, তাহলে এটিও একটি অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে দেখি আমরা, এরপরে দেখলাম যে লব 9 এবং হর 5, তার মানে এটিও একটি অপ্রকৃত
ভগ্নাংশ। এরপর আমরা চলে যাব মিশ্র ভগ্নাংশ কাকে বলে। মিশ্র ভগ্নাংশ হচ্ছে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তখন তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আমরা সংজ্ঞাটি একটু দেখে নিই যে কোনো পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আমরা উদাহরণস্বরূপ কি দেখব, উদাহরণস্বরূপ আমরা একটি ভগ্নাংশ নিলাম। এই যে 2 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এটার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে, যেমন 6-এর 5 একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার হর বড় লব ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই যে এখানে যে 6-এর 5 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যার সাথে যুক্ত আছে, তাহলে সেটাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশের আরেকটি উদাহরণ দেখি। মিশ্র ভগ্নাংশের আরেকটি উদাহরণ হলো 5 সমস্ত 2-এর 1। 5 সমস্ত 2-এর 1 যখন আমরা মিশ্র ভগ্নাংশ উচ্চারণ করব তখন আমরা যে পূর্ণ সংখ্যার পরে আমরা সমস্ত কথাটি ব্যবহার করব। যেমন এটা বলবো 2 সমস্ত, এটা 5 সমস্ত। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো আমরা জানি যে 2-এর 1। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখি। আরেকটি উদাহরণ কত আছে, 4 সমস্ত 4-এর 3। আচ্ছা, এগুলো হচ্ছে এই যে এই তিনটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরকম আরও আছে, আমরা চাইলে আরও লিখতে পারতাম। আচ্ছা, এখন আমাদের গেল যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এরপরে আমরা চলে যাব যে আমাদের পরের পৃষ্ঠায়, অর্থাৎ এরপরে আমরা শিখব সমহর এবং সমলব বিশিষ্ট ভগ্নাংশ। সমহর ও সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের, অর্থাৎ যেসব ভগ্নাংশের বা একাধিক ভগ্নাংশের হর একই থাকলে তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। আমি যদি 2টা বা 1-এর অধিক, অর্থাৎ 2টা বা 5টা, আমি যে কয়টাই নেই, 1-এর বেশি নিতে হবে। যে 2টা ভগ্নাংশের যদি হর একই রকম থাকে, অর্থাৎ যদি আমি 4 ধরি, 2টা ভগ্নাংশের হর 4-এ থাকবে এবং লব বিভিন্ন আকার হতে পারে, তখন সেই ভগ্নাংশগুলোকে বলা হয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, যেমন 4-এর 1 একটি ভগ্নাংশ। এখন 4-এর 1, এখন আমি আরেকটা ভগ্নাংশ লিখব, সেই ভগ্নাংশটির হর কেমন থাকবে? 4ই থাকবে, তাহলে সেগুলোকে বলা হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই যে আমি আরেকটি ভগ্নাংশ লিখলাম 4-এর 3, অর্থাৎ এখানে হর দুইটা একই রকম আছে, লব বিভিন্ন হতে পারে, কিন্তু হর একই থাকলে সেগুলোকে বলা হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমি আরেকটা ভগ্নাংশ যদি নেই, দেখা যাচ্ছে যে এটারও হর একই রকম আছে কিন্তু লবের পার্থক্য আছে, তাহলে সেগুলো হর একই থাকলে সেগুলো হচ্ছে সমহর বিশিষ্ট। এটাও একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমি আরেকটা ভগ্নাংশ নিলাম। এখন এই যে এখানে আরেকটি ভগ্নাংশ নিলাম, হরগুলো দেখা যাচ্ছে সবগুলো একই রকম, 4 4 4 হর 4, কিন্তু লবের বেলায় ভিন্নতা আছে, অর্থাৎ হর একই থাকলে সেগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন কথা থাকতে পারে যে এখানে কি সবগুলা প্রকৃত ভগ্নাংশ থাকতে হবে নাকি অপ্রকৃত থাকলেও সমস্যা নেই? আমি বলছি যে প্রকৃত অপ্রকৃত যাই থাকুক না কেন, হর যদি একই থাকে তাহলে সেগুলো সবগুলোই সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখানে দেখা যাচ্ছে যে এখানে এই ভগ্নাংশটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমরা যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ লিখি, সেক্ষেত্রে সবগুলা প্রকৃত থাকতে পারে বা সবগুলো অপ্রকৃত থাকতে পারে বা সবগুলা প্রকৃত অপ্রকৃত মিক্সও থাকতে পারে, তাতে অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা সমলব বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে একটু দেখে নেব। সমলব বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে কথাটা ঠিক এই কথাটার ঠিক বিপরীত কথাটাই হবে। এখানে হর একই থাকলে আর এটার ক্ষেত্রে হবে লব একই থাকলে তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখে নেই যে একাধিক ভগ্নাংশের লব একই থাকলে তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। আবার বলছি, একাধিক ভগ্নাংশের লব একই থাকলে তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। অর্থাৎ আমি যদি আমি কয়েকটা ভগ্নাংশ নেব, যেমন একটা ভগ্নাংশ নিলাম কত, 3-এর 2। আরেকটি ভগ্নাংশ নেব যেটা লব একই রকম থাকবে, এটা নিলাম 5-এর 2, অর্থাৎ লব দেখা যাচ্ছে দুইটা কি সমান, লব দুইটা সমান। আবার আরেকটা ভগ্নাংশ নিলাম 2-এর 7, আরেকটা ভগ্নাংশ নিলাম 2-এর 9। এখন দেখা যাচ্ছে যে এখানে হরের মধ্যে বিভিন্নতা আছে, হরের বিভিন্নতা আছে কিন্তু লবের কোনো বিভিন্নতা নাই, মানে একই লব একই,
তাহলে সেগুলো হচ্ছে সমলব বিশিষ্ট ভগ্নাংশ, বা এগুলাকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। তাহলে এগুলা পেলাম আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আর এগুলা সমলব বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমাদের এই যে সমহর এবং সমলবের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না আমি আশা করি। আচ্ছা, আমরা এর পরবর্তীতে চলে যাব। এবার আসবো আমরা অপকৃত ভগ্নাংশকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। অপকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে কিভাবে রূপান্তরিত করব সেটা একটু দেখব। আচ্ছা, প্রথমত আমরা একটা অপকৃত ভগ্নাংশ নেই। এটি একটি অপকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব। অপকৃত ভগ্নাংশের সংজ্ঞা তো আমরা আগেই জেনেছি যে ভগ্নাংশের লব বড় হবে, হর ছোট হবে, সেই ভগ্নাংশটাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলবো। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব কিভাবে? এই যে আমরা এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ভাগ, অর্থাৎ কাকে কত দিয়ে ভাগ? উপরেরটাকে, অর্থাৎ এই যে লবটাকে হর দিয়ে ভাগ। 13কে আমরা 4 দ্বারা ভাগ করব। 13কে 4 দ্বারা আমরা একটু ভাগ করে দেখি। 13কে আমরা 4 দ্বারা ভাগ করব। তো ভাগ করলে প্রথমে আমরা 4 ঘরের নামতা 13 পর্যন্ত করব। কতবার যায়? 13-র মধ্যে 3 4 12, 3 বার যাবে। তাহলে আমরা লিখলাম 3 বার, 3 4 12। ভাগ করার পরে আমাদের এখানে ভাগশেষ থাকে হচ্ছে 1, এবং ভাগফল পেলাম কত আমরা? 3। তাহলে এই 3টা হবে আমাদের মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা, মানে অর্থাৎ ভাগফলটা হবে মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা। আমরা মিশ্র ভগ্নাংশের অবশ্যই আমরা একটু আগে আমরা যে সংজ্ঞাটা পড়েছিলাম, সেই সংজ্ঞাতে কি বলা ছিল যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তখন তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে আমরা এই অপকৃত থেকে যখন আমরা মিশ্রতে রূপান্তরিত করব, তখন আমরা যে পূর্ণ সংখ্যাটা দরকার, আমরা পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমাদের এই ভাগফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে হর কত থাকবে? হর এখানে যা আছে তাই থাকবে, এই যেটা দিয়ে ভাগ করছি সেটাই হরে থাকবে, এবং লব হবে কত? যেটা ভাগশেষ আমরা পেয়েছি সেটা হবে লব। তাহলে আমরা আমাদের এখান থেকে যে মিশ্র ভগ্নাংশটা বের হয়েছে সেই মিশ্র ভগ্নাংশটা একটু দেখি আমরা। এই যে এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ, তার মানে 3 সমস্ত 4-এর 1। এই অপকৃত ভগ্নাংশটাকে, অর্থাৎ 4-এর 13কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করি, তাহলে আমাদের মিশ্র ভগ্নাংশটি হবে 3 সমস্ত 4-এর 1। এরপরে আমরা চলে যাব যে কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। এবার মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর, আমরা মিশ্র ভগ্নাংশ লিখি। মিশ্র ভগ্নাংশ আমরা একটা মিশ্র ভগ্নাংশ লিখলাম। আচ্ছা, মিশ্র ভগ্নাংশটা কত? 5 সমস্ত 7-এর 3। এটাকে আমরা কি করব? এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব। অপকৃত ভগ্নাংশে রূপান্তর করার একটা নিয়ম রয়েছে, বা একটা সূত্র আমি বলতে পারি। সূত্রটা কীরকম? পূর্ণ সংখ্যার সাথে আমরা যদি এই যে হরটাকে গুণ করি এবং গুণফলের সাথে আমরা 3 যোগ করি, সেটা লবে বসাবো এবং নিচে হর যা আছে তাই থাকবে। আমরা এটাকে একটু লিখিত আকারে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, লিখিত আকারে লিখলে কি হয় যে পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা কত? 5। পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হর কত? 7, যোগ হবে কত? লব, আর নিচে থাকবে কত? হর। তার মানে যখন আমরা মিশ্র থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব, তখন লব হিসেবে বসবে পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে আমরা এটাকে যদি আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হয়? দেখো, এটা দেখো, তাহলে 5 গুণ 7 যোগ হচ্ছে 3, এটা লবের জায়গায় বসবে, আর হর হবে কত? 7। এবার আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয়? 5 7 35, 35 আর 3 যোগ করলে হবে 38। তাহলে লব হবে 38 এবং হর হবে 7। লব হবে 38, হর হবে 7। তাহলে আমাদের যে অপকৃত ভগ্নাংশ, আমরা এই অপকৃত ভগ্নাংশটা পেয়ে গেলাম। তো ভিউয়ার্স, আজকের আমাদের ক্লাস এ পর্যন্তই। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।